নমস্কার। আজ যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেই কবিতাটির নাম হলো জন্মভূমিকেই। কবি শামসুর রহমান। বাংলাদেশের প্রথিতযশা এই কবি শুধু বাংলাদেশ নয়, বাংলা ভাষার এক বিশেষ নাম। সমগ্র বাংলা সাহিত্যে তার কবিতার অবদান আমরা এক বাক্যে স্বীকার করি। শামসুর রহমান এই নামটি করলেই আমাদের মনে হয় বাংলাদেশের কথা। বাংলাদেশ, তার জন্ম, তার ভাবনা এবং তার গড়ে ওঠার যে ইতিহাস, আবার সেই ইতিহাসের এক ক্ষয়িষ্ণু দিক। বাংলাদেশ গঠন হওয়ার পরেই সদ্য ঘটিত এই রাষ্ট্রটির যে ভয়ঙ্কর দুর্দিন নেমে এসেছিল খুব তাড়াতাড়ি, সেই দুর্দিনটাও তিনি স্বচক্ষে দেখেছিলেন। বহুবিধ নানান কর্মকাণ্ডে ভরা তার এই যে ভাবনা, সেই ভাবনাটির কথা মাথায় রেখে শামসুর রহমানকে পড়তে হয়। কবি শামসুর রহমানের জন্ম হয়েছিল 1929 খ্রিস্টাব্দের 23শে অক্টোবর, অর্থাৎ বাংলা ভেঙে পূর্ববঙ্গ তৈরি বা পূর্ব পাকিস্তান এবং সেখান থেকে আবার বাংলাদেশ, সমস্তটাই শামসুর রহমান তার সচেতন কবি সত্তার মধ্যে ধরতে পেরেছিলেন, তার জীবন অভিজ্ঞতায় লাভ করেছিলেন। কেন এই কথাগুলো বলছি? কারণ জন্মভূমিকেই কবিতা পড়ার আগে শামসুর রহমানের সঙ্গে তার এই জন্মভূমি বা তার এই ভূমি চেতনার যে সংযোগ সূত্র, সেই সংযোগ সূত্রটা জানার জন্য এই কথাগুলো বলছি। পরে অন্য ভাবনায় প্রবেশ করব। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, 1984 সালে এই কবিতাটি প্রকাশিত হয়েছিল যে অন্ধ সুন্দরী কাঁদে এই কাব্যগ্রন্থের মধ্যে। তাহলে বোঝাই যাচ্ছে ইতিমধ্যে 1971 বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম হয়ে গেছে। সেই বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হওয়ার পরে এই কাব্যটি লেখা হচ্ছে। এবার আমরা শামসুর রহমান এবং বাংলাদেশের সম্পর্কটাকে আলোচনা করতে থাকি। 1960 সালে শামসুর রহমান তার এই লেখনী বা তার লেখালেখির কারণ ব্যাখ্যা করেছিলেন একটি আলোচনার মধ্যে। সেখানে বলেছিলেন, আমার মধ্যে যন্ত্রণা আছে, আমার মধ্যে ক্রোধ আছে, ঘৃণা আছে, ভালোবাসা আছে, সেটাই আমি প্রকাশ করি। একজন কবি বা শিল্পীর দু ধরনের দায়বদ্ধতা আছে। এক, তার শিল্পের প্রতি এবং সমাজের প্রতি। আমি কবিতার কাছে দায়বদ্ধ, আমি শিল্পের কাছে দায়বদ্ধ। আমার এই দায়বদ্ধতা থেকেই আমি লিখি। তাহলে কবির কণ্ঠে আমরা জানতে পাচ্ছি তার কবিতা লেখার পিছনে এই দায়বদ্ধতা অর্থাৎ দায়িত্ব সচেতনতা খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। তিনি তার এই কবিতার কাছে দায়বদ্ধতা যে কতটা, সেটা সম্বন্ধেও কিছু কথা বলেছিলেন। বলছেন, কবিতা লেখা ভালোভাবে শুরুই করিনি। 1960 এরকম একটা সময় তিনি বলছেন, কবিতা লেখা ভালোভাবে শুরুই করিনি, অথচ সেই সময় তিনি জনপ্রিয় কবি। এবং তারপর কি বলছেন, এখন থেকে শুরু করব। এ আমার কপট বিনয় নয়, কপটতা যেন আমাকে কখনো স্পর্শ না করে। এটাই সব সময় চেয়েছি। হতে পারে কবিতা ভবিষ্যতে আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তখনও আমি কবিতার অনুরক্ত পাঠক হয়ে থাকব। শামসুর রহমানের এই উচ্চারণের মধ্যে যে কত গভীর সত্যতা আছে তা প্রমাণ করে দেয় এই ভাবনাটির মধ্যে, অর্থাৎ কবিতা আমায় ছেড়ে চলে যাক, কিন্তু আমি কবিতার পাঠক থাকব। যখনই কেউ কোনো সাহিত্য সৃজন করতে চাইবেন, যখনই কারোর ইচ্ছে যাবে স্রষ্টা হয়ে ওঠার, তখন তাকে অতি অবশ্যই পাঠক হতে হবে। কারণ একজন পাঠকই সবচেয়ে বড় স্রষ্টা হয়ে উঠতে পারে। যখন আমরা কিছু পড়ব, তখন আমাদের লেখার প্রতি আগ্রহ জন্মাবে লেখার প্রতি ভালোবাসা, এবং সেটাই আমাদের লেখনীকে আরও ধারালো করে তুলবে। শামসুর রহমান
এবং বাংলাদেশ একটা সমার্থক ভাবনা। আমরা স্থূলভাবে এটাকে বলতে পারি যে জন্মভূমি প্রীতি এবং বাংলা ভাষার প্রতি তীব্র ভালোবাসা তার কবিতার একটা বড় দিক, যদিও আরও অনেক দিক রয়েছে, কিন্তু এটা খুব বড় একটা দিক। আসলে আজীবন যে স্মৃতি তিনি বহন করেছিলেন তা জন্মভূমির প্রতি তার ভালোবাসা গড়ে উঠতে সাহায্য করেছিল। খুব ছোটবেলায় তিনি কাটিয়েছিলেন মাহুতটুলিতে, যা আজীবন তার স্মৃতি হয়ে থেকে যায়। মাহুতটুলির ছাদ তার শৈশব জীবনকে নির্মাণ করেছিল, তার কৈশোর এবং যৌবনকে নিয়ন্ত্রণ করেছিল মাহুতটুলি। তিনি লিখেছেন, হায়, আজ আর সেখানে যাওয়ার উপায় নেই, একথা ভাবতেও খারাপ লাগে। মনের ভিতর রৌদ্র, জ্যোৎস্না, গাছের সবুজ, পুকুরের ঘোলা পানি, অনেক ছায়ামুখ, উজ্জয়ন প্রিয় পাখি ভিড় করে আসে। হারিয়ে যাওয়া দিনগুলি ফিসফিসানি ভেসে আসে কানে। তাহলে এই যে উচ্চারণ, এই উচ্চারণের মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে যায় জন্মভূমিকেই, এই কবিতার মধ্যে যে আরতি আমাদের সামনে প্রকাশিত হয়, ধরা দেয়, সেই আরতি কবি কোথা থেকে পেয়েছেন আমরা বুঝতে পারি। কবি সব সময় ভালোবেসেছেন তার জন্মভূমিকে, তার স্মৃতিকে তিনি ধরতে চেয়েছেন বারে বারে। সেখানে আমরা দেখতে পাই তিনি বলতে চাইছেন যে যে জন্মভূমির কথা তিনি ভাবেন, সে জন্মভূমি রয়ে গেছে তার শৈশবের স্মৃতিতে। সেই স্মৃতিকেই ধরতে চান তিনি তার কবিতায়, এবং তাই জন্মভূমিকেই কবিতায় আমরা উঠে আসতে দেখি কি না, তালদিঘির ঘাট, ফসল ছাওয়া মাঠ কিংবা চলন বিলকে। আমরা আর কি দেখি, দেখতে পাই যে কবির চোখে দেখা স্মৃতিগুলো, কবির চোখে দেখা সমস্ত স্মৃতি যেন আমাদের সামনে এসে ধরা দিচ্ছে। একদিন শৈশবে দুচোখ ভরে তিনি দেখেছিলেন বাংলার সৌন্দর্যকে, কিন্তু নাগরিক জীবনে অভ্যস্ততায়, নাগরিক জীবনের প্রাত্যহিকতায় যখন জীবন অতিবাহিত হতে থাকে, সেই সময় তিনি এই ভাবনাগুলোকে আর দেখতে পান না। বরং আমরা কি দেখছি না, নাগরিক জীবনে তিনি বিভ্রান্ত হয়ে পড়ছেন। তার কেবলই মনে হচ্ছে কোন পথে যাব আমি। শামসুর রহমানের জবানিতে এগুলো কবিতাটাকে পড়তে খুব সাহায্য করবে। শামসুর যখন নাগরিকতায় অভ্যস্ত হয়ে উঠছেন তখন তিনি বলছেন যে কোন পথে যাব আমি, অনেক আগে যে পথ হারিয়ে গেছে শহরিক ভিড়ভাট্টায়। খুব সুন্দর শব্দ, শহরিক ভিড়ভাট্টায়। পুরনো সেই দিঘি আছে তো, হয়তো নেই। আমাদের প্রত্যেকের জীবনে এই নাগরিকতা, এই নাগরিক চেতনাগুলো এত বেশি পরিমাণে জাপটে ধরে যে আমাদের মধ্যেও এই প্রশ্ন বারবার জাগে যে আমাদের ফেলে আসা সেই শৈশব, ফেলে আসা সেই গ্রাম প্রকৃতি তার আজও বেঁচে আছে তো? আমাদের ফেলে আসা জীবন চেতনাগুলো কি আজ আমায় স্পর্শ করে? নাগরিক বাস্তবতায় যাকে খুঁজে পান না কবি, তাকেই খুঁজতে চেয়েছেন কাব্যের বিশ্বে, অন্বেষণ করেছেন কবিতার মধ্যেই তাকে। তাই তো জীবনের সব রূঢ়তাকে পেরিয়ে তিনি বলেছেন হৃদয়ে চাই জন্মভূমিকেই। শামসুর রহমানের কাছে জন্মভূমির মতোই জোরালো উপস্থিতি নিয়ে আবির্ভূত হয় আরেকটি জিনিস, সেটি হলো বাংলা ভাষা। তিনি স্পষ্ট উচ্চারণ করে বলেন, আমি একজন বাঙালি। এটা তো খুব স্বাভাবিক, আমি বাংলা ভাষাকে ভালোবাসবো। আমার এই ভালোবাসার উৎসটিকে যারা আঘাত করতে উদ্যত হয় তাদের প্রতি স্বাভাবিকভাবেই বিরাগ জন্মায়। শুধু তাই নয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধ তিনি স্বচক্ষে দেখেছিলেন, আর সেই স্বচক্ষে দেখা মুক্তিযুদ্ধ তার লেখার ভঙ্গিটাকেই বদলে দিয়েছিল। তিনি একটা সময় যেভাবে কবিতা লিখতে চেয়েছিলেন আর্ট ফর আর্টস সেক, বা শিল্পের জন্য শিল্প ভাবনা নিয়ে, সেই ভাবনাটি আমূল বদলে গেল।
এবং তার নতুন ভাবনায় জন্ম নিল বাংলাদেশ প্রিয়। বাংলাদেশ জন্ম নেবে এরকম একটা স্বপ্ন নিয়েই তিনি এগিয়ে যেতে শুরু করলেন। তার নিজের ভাষায় এই জায়গাটিকে ব্যাখ্যা করা যেতে পারে, কবিতার বদলের জায়গাটিকে। তিনি লিখছেন, আমাদের দেশে স্বাধীনতার পরে 1947-এর পরবর্তী সময়ে আমি লিখতে শুরু করেছি। তারপর অনেকগুলো ঘটনা ঘটেছে, যেমন রাষ্ট্রভাষা আন্দোলন হয়েছে, 69-এর গণ আন্দোলন আমার লেখাকে বিষয়গত দিক থেকে পরিবর্তন করে দিয়েছে। তখন আমার মধ্যে রাজনৈতিক বা সামাজিকভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাহলে 69-এর ভাষা আন্দোলনের আগে শামসুর রহমানের চিন্তায় রাজনীতি সেভাবে প্রবেশ করেনি, করলেও সেটা প্রচ্ছন্ন ছিল। কিন্তু পরবর্তীকালে গণ আন্দোলনের পরবর্তী সময়ে তার মধ্যে রাজনৈতিক এবং সামাজিক প্রতিক্রিয়া জন্ম নেয়, যা তার কবিতায় প্রভাব বিস্তার করে। আসলে তিনি বাংলা ভাষাকে মনে করেছিলেন আজন্ম আমার সাথী তুমি, কিংবা আমার এই অক্ষী গোলকের মধ্যে তুমি আঁখি তারা। তিনি সেই ভাষাকে উপড়ে ফেলার যারা চক্রান্ত করেছিলেন তাদের বিরুদ্ধে প্রতিবাদী হবেন, সেটা তো স্বাভাবিক। বাংলা ভাষা তখন পূর্ববঙ্গের সংখ্যাগরিষ্ঠ মানুষের মুখের ভাষা, তার বিরুদ্ধে উর্দুকে চাপিয়ে দেওয়া হচ্ছে, তাই সাধারণ মানুষ গর্জে উঠছেন। আর সচেতন, শিক্ষিত, বুদ্ধিমান কবি শামসুর রহমান প্রতিবাদী হবেন না, তা কি হতে পারে? তাই গর্জে উঠেছিলেন। তিনি লিখেছিলেন, এমন সকাল তার জীবনে আসেনি কোনোদিন, মনে হয় জানলার কাছে পাখি এরকম সুর দেয়নি ঝরিয়ে এর আগে, ডালিমের গাছে পাতাগুলি আগে এমন সতেজ হয়নি কখনো। জীবনানন্দের কবিতার মায়াবী আঙুল তার মনে বিলি কেটে দেয়, অপরূপ সূর্যোদয় কেমন আলাদা সবার অলক্ষ্য নূর হোসেনের প্রশস্ত ললাটে আঁকা হয়ে যায়, যেন সে নির্ভীক যোদ্ধা যাচ্ছে রণাঙ্গনে, বীরের মুদ্রায় হাঁটে মিছিলের পুরোভাগে, এবং হঠাৎ শহরে টহলদার এক ঝাঁক বন্দুকের সীসা নূর হোসেনের বুক নয়, বাংলাদেশের হৃদয় ফুটো করে দেয় বাংলাদেশ। বোঝাই যাচ্ছে এটা অন্য একটি কবিতা। তাহলে বোঝাই যাচ্ছে এই কবিতার মধ্যে বাংলাদেশ এবং প্রতিবাদ, রক্তমাখা প্রতিবাদ এক হয়ে যাচ্ছে। প্রেম আর প্রতিবাদে মেশা এই বাংলাদেশি তো কবির আশ্রয়। বহু বছর পরে, রক্তক্ষরণের পর আবার যখন ঘনিয়ে আসতে থাকে মুক্তির দিন, তখন তাকে আবাহন করে মুজিবুর রহমান একটা অসাধারণ বাণী দিয়েছিলেন। কবি লিখছেন, 1969 সালের 5ই ডিসেম্বর শেখ মুজিবুর রহমান তার বজ্রকণ্ঠে পূর্ব পাকিস্তানের নাম রাখলেন বাংলাদেশ। এই নামটির জন্য তৃষ্ণার্ত চাতকের মতোই উদ্গ্রীব ছিল কোটি কোটি বাঙালি। সবুজ মাঠ, জল ছলছল নদীর দেশ আমাদের এই বাংলা। যখন মাইল মাইল জোড়া মাটিতে ধান গাছের ঢেউ খেলে যায়, যখন সবুজ গাছগাছালির শাখা থেকে আকাশের দিকে উড়ে যায় নানান রঙের পাখপাখালি, যখন নদীর বুকে গর্বিত পাল উড়িয়ে নৌকাগুলো এগিয়ে যায় গন্তব্যের দিকে, যখন দূর থেকে ভেসে আসে বাউলের একতারা সুর, তখন প্রকৃত বাঙালির মনে প্রাণে সৃষ্টি হয় এক অপরূপ জগতের রূপ। তখন দেশের নানা স্মৃতি উড়ে উড়ে এসে বসে আমাদের মানস ডালে। এই কোমল জলজ স্পর্শ, এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলা ছাড়া আমি কোথায় পাবো? তাহলে কবি শামসুর রহমান কি পাচ্ছেন? বাংলাদেশের মধ্যেই পাচ্ছেন তার ঐশ্বর্যকে, এই জন্মভূমির মধ্যেই পাচ্ছেন তার প্রকৃত আশ্রয়কে। এটাই তো এক ভালোবাসা। কবি যে শুধু বাংলাদেশকে ভালোবাসেন তাই নয়, ভালোবাসেন বাংলাদেশকে সমগ্র সত্তায়, বাংলাদেশের নারী পুরুষ সকলকে। কবির হৃদয়ে বাংলাদেশের সমগ্রতা নিয়ে এক নতুন মূর্তি প্রতিষ্ঠিত হয়,
যে মূর্তিতে এক নতুন প্রেম এসে ধরা দিতে পারে। এবার আমরা কবিতাটির দিকে তাকাই। কি বলেছেন সেই কবিতায়? শামসুর রহমান এবং বাংলাদেশের জীবন সত্তাটিকে তো দেখলাম, তার পাশাপাশি আমরা এবার দেখার চেষ্টা করব এই কবিতার ভেতরে শামসুর রহমান কি বলেছেন। এবং এই কবিতাটি পড়ার আগে একটি কথা খুব মাথায় আসে। জীবনানন্দের বনলতা সেন কবিতায় বা একাধিক কবিতায় আমরা দেখেছি জীবনানন্দ আশ্রয়ের জন্য নারী এই ভাবনাটিকে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দিয়েছিলেন। নারী মানে প্রেমিকাকে। সেই প্রেমিকা শামসুর রহমানের এই কবিতাতেও আছে, কিন্তু সেখানে কেবল নারী হিসাবে নেই, নারী হয়েও সে নারীকে ছাপিয়ে হয়ে উঠেছে দেশ, এক অন্যতর অনুভূতির জগৎ। কবিতা ব্যাখ্যা করার আগে কবিতাটিকে একবার পড়া যাক। কবি লিখছেন, শহরে রোজ ট্রাফিক গর্জায়, চতুর্দিকে চলছে কি হুজুক, কত চৈত্র কত শ্রাবণ যায়, তোমাকে আমি দেখি না কত যুগ, অথচ দেখি নিমেষে আজকাল, একলা ঘরে যখন চোখ বুঝি, খাটিয়ে রাঙা কল্পনার পাল, তোমার কাছে গিয়েছি সোজাসুজি, তোমাকে দেখি তাল দিঘির ঘাটে, শারদ ভোরে দূর বেদাগ নীলে, তোমাকে দেখি ফসল ছাওয়া মাঠে, চিলে কোথায় দূর চলন বিলে, তোমার চোখ তোমার কেশভার ঝলসে ওঠে আমার চোখে শুধু, কে আশা বরি শোনায় বারবার, হৃদয়ে জলে স্মৃতির মরুধুধু, বৃথাই আমি তোমাকে কাছে চাই, হিংস্র দিন স্বৈরাচারী রাত আমাকে রোজ পুড়িয়ে করে ছাই, পাই না আমি তোমার সাক্ষাৎ, তোমার কাছে শিখেছিলাম বটে বাঁচার মানে নতুন করে মেয়ে, এখন শুনি নানান কথা রটে, সত্য গেছে মিথ্যাতেই ছেয়ে, রটনা জানি নেহাত এক পেশে, স্বপ্নেও যে তোমার দেখা নেই, কিন্তু মেয়ে তোমাকে ভালোবেসে হৃদয়ে চাই জন্মভূমিকেই। 7টি স্তবক রয়েছে কবিতাটির মধ্যে। 7টি স্তবকে লেখা এই জন্মভূমিকেই যেন এক সপ্তপদীর ব্যঞ্জনা বহন করে এনেছে। 7টি স্তবক কবির 7 বার পা ফেলে নিজের জন্মভূমিকে প্রদক্ষিণের নামে প্রিয়তমার সঙ্গে যেন মিলিত হয়েছেন। জীবনানন্দের মতন করে অতীতচারিতায় কবিতায় নেই। বর্তমানের যে প্রবল ভাবপ্রবাহ বা বর্তমানের যে প্রবল বাস্তবের চাপ, যেটাকে অনেক সময় অত্যাচারও মনে হয়, নাগরিকতার চাপ, তার মধ্যে থেকেই পরমকে খুঁজতে চেয়েছেন কবি, প্রেমিককে মানে প্রেমিকাকে, দেশকে। প্রথম স্তবকে আমরা দেখছি শহুরে জীবনযাত্রায় এক ধ্বস্ত রূপ, কোলাহল কবি ফুটিয়ে তুলেছেন, যার একদিকে ট্রাফিক গর্জাচ্ছে আর অন্যদিকে ঋতুর সংক্রমণ চলছে, মানে ঋতু পরিবর্তন চলছে। কত চৈত্র কত শ্রাবণ যায়, অর্থাৎ একদিকে ট্রাফিক ব্যস্ততা আর একদিকে প্রবহমানতা, সময়ের বয়ে যাওয়া। এই দুই বৈপরীত্যের মধ্যে, মানে এই চরম ব্যস্ততার মধ্যে তো এই ঋতু পরিবর্তনগুলো দেখা যায় না, এটা বৈপরীত্য তৈরি করে, এই বাইনারি অপোজিট। এই দুই বৈপরীত্যের স্রোতের মাঝখানে কবির অন্বেষা স্থির বিষয়ের দিকে যেতে চেয়েছে। তিনি খুঁজে নিতে চেয়েছেন সেই দেশকে বা যাকে তিনি ভালোবাসেন। তোমাকে আমি দেখি না কত যুগ, এই তুমি, তার নির্মাণ আমি বাংলাদেশ ভাবনার মধ্যে নিশ্চয়ই আগে বললাম, খেয়াল করলেই দেখা যাবে যে কাকে খুঁজছিলেন কবি, তার ফিরে আসা সত্তাগুলোকে, শৈশবকে। জীবনানন্দের কিছু কবিতার ভাবনা হয়তো পাঠকের মনে এসে যেতে পারে এ প্রসঙ্গে। হঠাৎ করে পড়তে পড়তেই মনে হয় জীবনানন্দ তার নগ্ন নির্জন হাত কবিতায় লিখেছিলেন, তোমার মুখের রূপ কত কত শত শতাব্দী আমি দেখি না, খুঁজি না।
সেরকমই মনে হয় যেন একই রকম ভাবনা শামসুর রহমানের মধ্যে কাজ করছে। অসতর্ক হয়ে এরকম ভাবনা মানে পাঠকের মধ্যে এসে যেতেই পারে, কবিতা পাঠকের। আসলে এটা একটা অভিমান, আত্মক্ষোভ। কিন্তু শামসুর রহমান তার দেখতে না পাওয়ার যন্ত্রণাকে, মানে জীবনানন্দের মধ্যে যে অভিমান বা আত্মক্ষোভ আছে, শামসুর রহমান সেইভাবে দেখাতে চাননি। শামসুর রহমান তার দেখতে না পাওয়ার যন্ত্রণাকে অভিযোগে, বিলাপে পরিণত করেছেন। নাগরিক কোলাহল এবং ঋতু পরিবর্তনের রঙের স্রোতেও কেন ঈপ্সিতকে দেখতে পান না, অর্থাৎ ঈপ্সিত মানে যাকে তিনি প্রত্যাশা করছেন তাকে তিনি দেখতে পান না, এই তার প্রশ্ন এবং এই তার আক্ষেপ। এর মধ্যে অভিমান বা আত্মক্ষোভ নেই, আক্ষেপ রয়েছে ভরপুর। যদি দ্বিতীয় স্তবকে আসি, সেখানে আমরা দেখতে পাব স্মৃতি সরণিতে চলা এবং কল্পনার পাখায় ভর করে এক জগৎ নির্মাণের ইচ্ছে রয়েছে। যেন প্রেয়সীর কাছে যেতে চাইছেন কবি। এক আধুনিক ভাব সম্মিলন। খাটিয়ে রাঙা কল্পনার পাল তোমার কাছে গিয়েছি সোজাসুজি। অর্থাৎ যে দেশ, যে বাংলার কাছে তিনি পৌঁছতে চান, এই শহুরে প্রাত্যহিকতায় সে নেই। তার কাছে পৌঁছতে গেলে, সেই জন্মভূমির কাছে পৌঁছতে গেলে আজকে কল্পনার পাল খাটাতে হয়, এবং সেই কল্পনার পাল খাটিয়ে একটা নৌকা ভিসারের ইমেজ তৈরি করে পৌঁছে যাওয়া যায় কোথায় না, তোমার কাছে সোজাসুজি, সেই জন্মভূমির কাছে। এবং খেয়াল করতে হবে একটি শব্দ, রাঙা কল্পনার পাল। রাঙা শব্দটির মধ্যে দিয়ে ধরা পড়েছে রোমান্টিকতা। কবির কাছে জন্মভূমি হয়ে উঠেছে নারী, কবির কাছে জন্মভূমি হয়ে উঠেছে একটা প্রেমিকা সত্তা। তাই তিনি নারী শব্দটি ব্যবহার করবেন জন্মভূমিকে। দেশকে তো আমরা নানাভাবে দেখি, কিন্তু কতজন দেশকে প্রেমিকা হিসেবে দেখতে পারি? শামসুর রহমান দেশকে প্রেমিকা হিসেবে দেখছেন। তৃতীয় স্তবকে যদি আমরা পৌঁছই, সেখানে কি দেখব না, স্তবকটি শুরু হয়েছে স্মৃতি কথনের মধ্যে দিয়ে। তুমি ও জন্মভূমি, তুমি ও জন্মভূমি এখানে এসে কবির কাছে সমার্থক হয়ে যাচ্ছে। প্রেমিকা এবং জন্মভূমি পৃথক যে নয়, তৃতীয় স্তবকটা পৌঁছে দিচ্ছে। তোমাকে দেখি তালদিঘির ঘাটে শারদ ভরে দূর বেদাগ নিলে। একটা অদ্ভুত নস্টালজিয়া আছে এই তৃতীয় পংক্তিটার মধ্যে। যেমন চকিতে সুন্দর জাগে কবিতায়, সুন্দর ও কবিতা নারী হয়ে উঠেছিল তার। এ কেমন দাবি নিয়ে এলো অত্যন্ত রহস্যময়ী চঞ্চলা প্রতিমা, এখন তাকেই ভাবি, সে আসে হঠাৎ। তাহলে এটা চকিতে সুন্দর জাগে বলে একটি কবিতায় তিনি লিখেছিলেন। আর এখানে কি দেখছি, তোমাকে দেখি তালদিঘির ঘাটে শারদ ভরে দূর বেদাগ নিলে, তোমাকে দেখি ফসল ছাওয়া মাঠে চিলে কোঠায় দূর চলন বিলে। এই শব্দগুলোর মধ্যে এত বেশি মেদুরতা আছে যে যে কোনো পাঠকের মনের মধ্যে একটা সফট কর্নার তৈরি করে, মানে একটা অদ্ভুত পেলব হাওয়া বইয়ে দেয়। চলন বিল, চিলে কোঠা, ফসল ছাওয়া মাঠ, শারদ ভোরের দূর বেদাগ নীল আকাশ, তালদিঘির ঘাট, প্রত্যেকটার মধ্যে একান্ত যাপন রয়েছে। একান্ত যাপন কি? প্রকৃতির সঙ্গে নিবিড়তা রয়েছে। আমরা প্রত্যেকে এই শব্দগুলো, তালদিঘির ঘাট, শারদ ভোরে দূর নীল আকাশ, কিংবা ফসল ছাওয়া মাঠ, চিলেকোঠা, দূর চলন বিল, মানে মানে বাংলাদেশে এই চলন বিল প্রচুর রয়েছে, নদীর মতোই প্রায় এদের বিস্তার। এই প্রত্যেকটির কাছে যদি পৌঁছই, অর্থাৎ প্রকৃতির সান্নিধ্যে যদি পৌঁছই, তাহলে আমাদের এই শহরের ব্যস্ততা থেকে আমরা নিজেদের মনকে অনেক উন্নতর নিয়ে যেতে পারবো, কিন্তু পারি না তো। তাই তো কবিকে কল্পনার পাল বেয়ে এগিয়ে যেতে হয় এই জায়গায়। তারপর কবি কি করছেন না, চতুর্থ স্তবকে এসে স্তবকে এসে তিনি এমনভাবে নির্মাণ করলেন কবিতাটিকে যেন দেশ এবার হয়ে উঠলেন তার প্রেমিকা, মানে দেশ, জন্মভূমি হয়ে উঠল তার প্রেমিকা। তাই বলছেন,
একটা নারীর রূপ দিচ্ছেন তিনি। বলছেন, তোমার চোখ, তোমার কেশভার ঝলসে ওঠে আমার চোখে শুধু। কবিতা নারী হয়ে, মানে জন্মভূমি নারী হয়ে কবিকে আবিষ্ট করে দিচ্ছে। আমাকে আচ্ছন্ন করে তার চুলে। কবি যেন বলতে চাইছেন, আমাকে আচ্ছন্ন করে দিচ্ছে তার চুলে। এই নারী সত্তা আরোপ করে কবির জন্মভূমি প্রীতি যেন আরও তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। যে কারণে কবি আশাবরীর সুরের পাশে লিখলেন, হৃদয়ে জলে স্মৃতির মরুধুধু। আবার তৈরি করলেন একটি বৈপরীত্য। কে আশাবরী শোনায় বারবার, আশার বাণী কে বারবার শোনাচ্ছে, এবং তার পাশে তিনি কি বললেন, হৃদয়ে জলে স্মৃতির মরুধুধু। বস্তু এবং বস্তু মায়ায় রচিত হয় কবির নিজস্ব জন্মভূমি চেতনা। এরপর যদি পঞ্চম স্তবকে প্রবেশ করি, কি বলছেন সেখানে তিনি দেশকালের যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে বাংলাদেশ পৌঁছচ্ছে, সেই পরিস্থিতি যা তিনি চাননি, তিনি বাংলাদেশ চেয়েছিলেন, স্বপ্নে দেখা বাংলাদেশ, আর তার যে পরিণতি এই 8-এর দশকে এসে হচ্ছিল, সেই জিনিসটি কিন্তু শামসুর কোনো দিন চাননি। এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগোচ্ছিল বাংলাদেশ। পঞ্চম স্তবকে এসে কবি দেশকালের যে বিস্ফোরক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জন্মভূমি এবং যে তাকে যে প্রেমিকা হিসেবে দেখা, সেই চাওয়া পাওয়ার ব্যর্থতাকে চিত্রিত করলেন। আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানি সৈন্যের বর্বরতা তার মনের মধ্যে প্রভাব ফেলে, এবং তারপরে বাংলাদেশ জুড়ে যে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল, যে স্বাধীনতার মর্ম রাখতে তারা ব্যর্থ হচ্ছিল, সেটাও যেন কোথাও প্রভাব বিস্তার করে। কবি এই অস্থির সময়ে দাঁড়িয়ে নিজেকে শুধু তো রোম্যান্টিক করে দেখাতে পারেন না। যখন চারিদিক জুড়ে অস্থিরতা তৈরি হয়, তখন কবির মনে তার প্রভাব তো পড়বেই। তাই তিনি লিখছেন, বৃথাই আমি তোমাকে কাছে চাই, হিংস্র দিন স্বৈরাচারী রাত। অর্থাৎ যে পরিস্থিতির মধ্যে আমরা এখন বাস করছি, কবির সময়ের ক্ষেত্রে বলছি, যে সময়ের প্রেক্ষিতে কবি বাস করছেন, সেই সময়ে দাঁড়িয়ে তিনি বৃথাই তোমাকে কাছে চাই, অর্থাৎ যে জন্মভূমিকে কবি কাছে চাইছেন, সেই কাছে চাওয়া তো সম্ভব হচ্ছে না, কারণ হিংস্র দিন স্বৈরাচারী রাত, অর্থাৎ চারিদিকে কোথাও যেন একটা ভয়ঙ্কর থাবা বিস্তার করে দাঁড়িয়ে আছে হিংস্র কোনো ভাবনা, যে ভাবনা স্বপ্নের নয়, যে ভাবনা বাস্তবে নরপিশাচের ভাবনা। কবি দেখছেন, তোমাকে রোজ পুড়িয়ে করে ছাই, পাই না আর তোমার সাক্ষাৎ। অর্থাৎ তোমাকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে কারা? যে স্বপ্নের দুনিয়ায় তোমাকে আমি নির্মাণ করতে চেয়েছিলাম, জন্মভূমি, যে জন্মভূমির জন্য এত মানুষ তাদের রক্ত ঢেলে দিয়েছিল, যে জন্মভূমির জন্য বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য মানুষ তাদের প্রাণ দিয়েছিলেন এবং ভাষার জন্য আন্দোলন করেছিলেন, সেই বাংলাদেশ তৈরি করেছিলেন কবি এবং তার সমকাল, অথচ তাকে রক্ষা করতে কোথাও যেন ব্যর্থ হচ্ছে সবাই। সেই ব্যর্থতার দায়ভার কবি যেন নিজেও নিয়ে নিচ্ছেন। আমাকে রোজ পুড়িয়ে করে ছাই, পাই না আমি তোমার সাক্ষাৎ। অর্থাৎ যে রোম্যান্টিকতা আমার মধ্যে ধরা পড়ার কথা ছিল, তাকে আমি পাচ্ছি না, এটাই কবির অনুভব। সংবর্ত নামে একটি কবিতায় সুধীন্দ্রনাথ লিখেছিলেন, তার প্রিয়তমাকে স্মরণ করে এরকমই একটা দুঃসহ কালবেলায় দাঁড়িয়ে লিখছিলেন, বৃথা স্বপ্ন, সংকল্প অক্ষর, মতিভ্রম, বৃষ্টির বিভক্ত দিনে অসংলগ্ন স্মৃতির সংগ্রহে, এবং পরিতাপ, সে এখনো বেঁচে আছে কিনা তা শুদ্ধ জানি না। অদ্ভুত এই ভাবনাটি, সে এখনো বেঁচে আছে কিনা তা শুদ্ধ জানি না, শামসুর রহমানের মধ্যেও কাজ করে যাচ্ছে। যে জন্মভূমির কথা তিনি ভাবতে চেয়েছিলেন, যে জন্মভূমিকে তিনি দেখতে চেয়েছিলেন, যে জন্মভূমির স্বপ্ন লালন করে তিনি তার কবিতাকে জন্ম দিতে চেয়েছিলেন, সেই জন্মভূমি কি আর আছে? কবির মধ্যে জন্ম নিচ্ছে একটা গভীর সংশয়। শামসুর রহমানের সংকট অবশ্য সংবর্তের রচয়িতা সুধীন্দ্রনাথের মতো নয়।
শামসুর রহমানের কাছে দেশভাগ ছিল বেদনাদায়ক। দুই বাংলার বিভাজনে তিনি কাতর হয়েছেন। ঢাকা শহরের স্মৃতিতে তিনি বলেছিলেন সেই কথা, তোমার পুরনো সৌন্দর্যে অভিভূত আমি। ভালোই ছিলাম একথা অস্বীকার করব কি করে। জ্যোৎস্না প্লাবিত তার শহর, আর নারী প্রেমিকা, নারী সত্তা, সেই সব কিছুর সঙ্গে কবি যেন একটা অনুভূতির আত্মিকতা স্থাপন করেছেন। তাই দিন ও রাত্রিগুলি যখন অত্যাচারে অবিচারে ভরে যাচ্ছে, তখন বাঞ্ছিতকে না পাওয়ার ক্ষোভ এবং বেদনা জেগে উঠছে কবির মনে। পাই না আর তোমার সাক্ষাৎ, খুব গুরুত্বপূর্ণ একটা বিষাদের খেদোক্তি এই লাইনটির মধ্যে ধরা পড়েছে। তবে যদি ষষ্ঠ স্তবকে পৌঁছই, সেখানে গিয়ে দেখব এই অত্যাচার, এই হিংস্রতা, এসব কিছুকে দেখেও কবি কিন্তু তার আশাকে হারিয়ে ফেলেননি। যে আশা বড়ির কথা তিনি ভাবতে চেয়েছিলেন, যে আশা বড়ি শোনায় বারবার, সেই আশা বড়িকে তিনি ভোলেননি। কারণ তিনি বাঁচার মন্ত্র শিখেছেন। বাঁচার মন্ত্র শিখেছিলেন দেশের কাছে, জন্মভূমির কাছে। এবং জন্মভূমিও তার প্রেম। জন্মভূমি এবং কবির প্রতি জন্মভূমির যে প্রেম, আর জন্মভূমির প্রতি কবির যে প্রেম, এই প্রেমের তো কোনো একমুখিতা হয় না। প্রেম মানে বহুমুখী হতে পারে। এখানে জন্মভূমির প্রতি কবির যেমন প্রেম আছে, জন্মভূমিরও কবির প্রতি প্রেম তৈরি হয়। যদিও জন্মভূমি সত্তাটিকে আমাদের মাথায় রাখতে হবে, এটিকে আমি জীবন্ত সত্তা হিসাবে দেখার চেষ্টা করব। তখন কি দাঁড়াচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি কবি বলছেন, তোমার কাছে শিখেছিলাম বটে বাঁচার মানে নতুন করে মেয়ে। তার এই ভালোবাসা ও বাঁচার অর্থ সকলের কাছে বোধগম্য হয়নি। সেই কারণেই তো সকলে কুৎসা রটায়। সকলে মানে কেউ কেউ কুৎসা রটায়। চতুর্থ ভাষা কবিতায় আছে সেই হৃদয়ের মনের ভাষার কথা। সেখানে তিনি লিখেছেন, সে ভাষা চোখের আর স্পর্শাভিলাষী হাতের। খুব গুরুত্বপূর্ণ। এই যে ভালোবাসার মানে আমরা দেশের কাছে পাই, সেটা কতজন বুঝতে পারি, কতজন বুঝতে পারি আর কতজন অনুভব করতে পারি। তোমার কাছে শিখেছিলাম বটে বাঁচার মানে নতুন করে মেয়ে। এখন শুনি নানান কথা রটে, সত্য গেছে মিথ্যাতে ছে। এই যে সত্যের মিথ্যেতে ছেয়ে যাওয়া, অর্থাৎ মিথ্যে দ্বারা সত্য আর চালিত হচ্ছে, এই ভাবনার মধ্যেও বাস্তবতা রয়েছে। এবং সেই বাস্তবতার মধ্যে কবির যে ভাবনার গভীরতা, সেটাই প্রকাশিত হয়েছে। আম জনতার কাছে এই যে প্রেমের ভাষা, অর্থাৎ দেশের সঙ্গে কবির আত্মিকতার ভাষা, জন্মভূমির সঙ্গে কবির আত্মিকতার ভাষা, সেটা অনুধাবন করা সম্ভব নয়। দেশ কি, জন্মভূমি কি, সেটা একটা চেতনা। এই চেতনা যখন কোনো কবি বা যখন কোনো ব্যক্তির মনে জমা হয়, তখন সেটা অনুভূতির জন্ম দেয়। তাকে কোনো একক বা তাকে কোনো নির্দিষ্ট সংজ্ঞা দিয়ে চিহ্নিত করা সম্ভব নয়। আর যার মধ্যে এই অনুভূতি ধরা দেয়নি, তার পক্ষে কখনোই এটা বোঝা সম্ভব হয় না। কবি সপ্তম স্তবকে এসে ভালোবাসার কাছে বিশ্বস্ত থাকতে চেয়েছেন। অর্থাৎ কবি চেয়েছেন জন্মভূমির সঙ্গে তার যে একাত্মতা, জন্মভূমির প্রতি তার যে ভালোবাসা, নিষ্ঠা, সেই ভালোবাসা নিষ্ঠার ওপর তিনি কোনো রকম কার্পণ্য করতে চান না। ভালোবাসা যে কোনো সময়, দেশের সঙ্গে হোক, প্রেমিক প্রেমিকার মধ্যে হোক, নারী পুরুষের মধ্যে, সব সময় বিশ্বস্ত থাকাটা খুব জরুরি। কারণ বিশ্বস্ত না থাকলে ভালোবাসার এই শব্দটা উচ্চারণই করা যায় না। কবিতায় বলছেন, রটনা জানি নেহাতে এক পেশে, স্বপ্নেও যে তোমার দেখা নেই, কিন্তু মেয়ে
তোমাকে ভালোবেসে হৃদয়ে চাই জন্মভূমিকেই। একসময় বুদ্ধদেব বসু তার শীতের প্রার্থনা বসন্তের উত্তর এই কাব্যগ্রন্থে নারী কবিতা কবিতাই নারী এরকম একটা অনুভবের কথা বলেছিলেন। জন্মভূমিকে ভালোবাসাই নারীর ভালোবাসা হয়ে উঠেছে শামসুর রহমানের কাছেও। তিনি অন্যত্র বলেন, কবিতার প্রতি ভালোবাসা ডেকে আনে ভালোবাসা, অর্থাৎ কবিতার প্রতি ভালোবাসাই প্রেম ডেকে আনে শামসুর রহমানের কাছে। দুঃসময়ে যার দেখা পান না, স্বপ্নেও যে অধরা, তারই জন্য বুকের কান্না চেপে রেখে কবি প্রত্যয়ী প্রেমকে বিস্তার দিতে চান। হৃদয়ে চাই জন্মভূমিকেই। এটা একটা প্রতিজ্ঞা। শহরের এই যে প্রথম পংক্তিতেই তিনি যে লিখেছিলেন, শহরে রোজ ট্রাফিক গর্জায়, তারপর লিখেছিলেন কত দিকে চলছে কি হুজু, চতুর্দিকে চলছে কি হুজু, কত চৈত্র কত শ্রাবণ যায়, তোমাকে আমি দেখি না কত যুগ। এই যে না পাওয়ার মানে না দেখার কথা প্রথম স্তবকে কবি বলেছিলেন, শেষ স্তবকে এসে সেটার প্রতিষ্ঠা দিলেন। হৃদয়ে চাই জন্মভূমিকেই, এটাই হলো প্রতিজ্ঞা। যে জন্মভূমিকে আমি ওই স্বপ্নের কল্পনার নৌকায় করে বেয়ে গিয়ে দেখি, সেই জন্মভূমিকে বাস্তবের দুনিয়ায় আর দেখা যায় না, সে কেবলমাত্র কল্পনার জগতেই রয়েছে। কিন্তু তবু আজকের এই চারিদিকের অন্ধকার, চারিদিকের এই হিংস্রতা, চারিদিকের এই বিশ্বাসহীনতা, চারিদিকের এই সন্দেহ এবং চারিদিকের এই অসত্য ভাবনার বিস্তারের মধ্যে দাঁড়িয়ে যদি বেঁচে থাকতে হয়, যদি প্রেরণা লাভ করতে হয় নতুনকে ছোঁয়ার, যদি পজিটিভনেস নিজের ভেতর জাগ্রত করতে হয়, তাহলে এরকম কবি মানে শামসুর রহমান তাহলে চাইছেন হৃদয়ে জাগ্রত করতে সেই ফেলে আসা স্মৃতিমেদুর জন্মভূমিকে। এখানে নিপুণভাবে ধরা পড়েছে কবির জন্মভূমি প্রিয়তার কথা। সেই জন্মভূমি আদতে হয়ে উঠেছে একটা নিখাত ভালোবাসার কবিতা। ধন্যবাদ। আজকের আলোচনা এটুকুই।